আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ঝড়ো প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 12 নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে আগামী দিনের জনগণের হয়ে কাজ করার সুযোগ প্রার্থনা করছেন। বুধবার সকাল থেকে তার প্রচার অভিযানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রচার কর্মসূচি শেষে তিনি জানান জনগণের পক্ষ থেকে বিপুল সাড়া মিলছে এবং জয় সম্পর্কে শতভাগ নিশ্চিত তিনি। ভারতীয় মজদুর সংঘ সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার সংঘের 70তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই উপলক্ষে সকাল 7:30টায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সাব্রুম মহকুমা অফিসে পতাকা উত্তোলন এবং এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। বেলা 9টায় সাব্রুম মহকুমা হাসপাতালে ভারতীয় মজদুর সংঘের বিদ্যুৎ কর্মীরা রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ সংঘ কমিটির সদস্য সুকান্ত শীল সহ স্থানীয় নেতৃত্ব কার্তিক দাস, দিব্যেন্দু পালিত সহ একাধিক সদস্যরা। কর্মসূচি শেষে বিএমএস দক্ষিণ জেলা কমিটি সহ সভাপতি সুনীল চন্দ্র নাথ গোটা কর্মসূচি সম্বন্ধে ব্যক্ত করেন। আজকে ভারতীয় মজদুর সংঘের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে সাব্রুম বিদ্যুৎ বিভাগের যে সমস্ত কর্মচারীরা আছেন ওনারা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাব্রুম হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে কিছু মিষ্টি এবং ফল বিতরণ করেছেন। আগামী দিনে ভারতীয় মজদুর সংঘের সংগঠনকে যাতে জনসমক্ষে স্বচ্ছতার সঙ্গে পরিচয় রেখে আমরা সবার সাথে সম্মিলিতভাবে কাজ করে যেতে পারি এবং আমাদের পরিষেবা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য সকলের সহযোগিতা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কামনা করছি। স্বামীর হাতে স্ত্রী হত্যার পুনর্নির্মাণ। স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্বামী নাট্য রূপান্তরিত করল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিলোনিয়া থানার ওসি ও ঘটনার তদন্তকারী অফিসারের সামনে। কিভাবে স্ত্রী ললিতা দেবীকে হত্যা করা হয়েছে, হত্যা করে কোন পথে পালিয়েছিল দেবা নাগাসিয়া, সেই ঘটনার নাট্য রূপান্তর করার পাশাপাশি কেন কখন স্ত্রী ললিতা দেবীকে হত্যা করা হয়েছে সেই তথ্য তুলে ধরে স্বামী দেবা নাগাসিয়া। পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজ শ্রমিক ললিতা দেবীর হত্যার ঘটনার তদন্ত অনেকটা গুছিয়ে নিয়ে এসেছেন তদন্তকারী অফিসার। আজ দুপুর 12:30 নাগাদ পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজ শ্রমিক শেডে হত্যাকাণ্ডের ঘটনার নাট্য রূপান্তরিত করে দেবা নাগাসিয়া। ঘটনার নাট্য রূপান্তরের সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সনদ দেওয়ান সহ বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে ও ঘটনার তদন্তকারী অফিসার সঞ্জীব দেববর্মা। গত রবিবার সকালে বিলোনিয়া চিত্তামারা পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজ থেকে বিলোনিয়া থানার পুলিশ উদ্ধার শ্রমিক ললিতা দেবীর মৃতদেহ। এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে যুক্ত ললিতা দেবীর স্বামী পালিয়ে যাওয়ার সময় বিলোনিয়া রেল স্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশ ললিতা দেবীর স্বামী দেবা নাগাসিয়ার বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট জমা দিয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করার পর আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই পুলিশ রিমান্ডের শেষ দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হত্যাকাণ্ডের ঘটনার নাট্য রূপান্তরিত করে হত্যাকাণ্ডের সাথে যুক্ত দেবা নাগাসিয়া। জানা যায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে স্বামী দেবা নাগাসিয়া। আজকে আমরা গত 20 তারিখ একটা এখানে মার্ডার হয়েছিল, তো এই 21 তারিখ আমরা খবরটা পাইছি সকালে। তো এখানে আসলো ঝাড়খণ্ডের থেকে স্বামী স্ত্রী দুইজন। তো এই স্বামীর নাম হইল গিয়া দেবা নাগাসিয়া আর ওনার মিসেস হইল গিয়া ললিতা দেবী নাগাসিয়া। হ্যাঁ, তো ওনারা 13 তারিখ এই মাসে এই পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে কাজের লেগে জয়েন করছে আসার পর ঝাড়খণ্ড থেকে। তো 13 তারিখের পর 20 তারিখ ঘটনা হয়েছে, তার মধ্যে ঝগড়া হয়েছিল সকাল সন্ধ্যার সময়। তো ঝগড়ার থেকে ভাত টাত খাওয়ার পর পরবর্তীতে এটা লইয়া মানে রাত্রে 11-1টার দিকে মানে ওনার হাজব্যান্ড দেবা নাগাসিয়া ওই মহিলারে ভদ্র মহিলারে একটা ফর্মা দিয়া এখানে যেন ইট বানাইছেন যে ডাইস এটা দিয়ে মারছে। তো এটা আজকে আমরা এটার মহড়া এখানে কীভাবে মারছে এটা আমরা আজকে এখানে আইসি, আমি ম্যাজিস্ট্রেট হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে কীভাবে মারছে, মারার পর কোন দিকে গেছে, কী হয়েছে এটা শো করতে। তো এখানে আইসে এটা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রি, এখানে যারা তারা থাকতো এটার নাম হয়ে এখানে সেটঘর। এই সেটঘরের ভিতরে সেদিন 20 তারিখ রাত্রে 1টার দিকে প্রথমে লাকড়ি দিয়ে মারছে। এই লাকড়ি ইয়া দিয়া যেখানে ইটপাটার কাজে লাকড়ি ইউজ হয় আর ইট বানানো যে ইয়াটা ডাইসটা এই ডাইসটা দিয়েও মারছে। মারার পর সে বাইরে গেছে এখান থেকে মানে বিলোনিয়া স্টেশনে। লাকড়িটা আজকে শেষ করে হয়েছে, সেদিন লাকড়িটা পাওয়া গেছে মানে আমরা বুঝছি না, আমরা ভাবছি শুধু ডাইসটা দিয়ে মারছিল। সেদিন ডাইসের মধ্যে একটু রক্ত লাগা অবস্থায় ছিল। সেদিন ডাইসটা মানে ইটের বানানো ডাইসটা এটা সেদিন শেষ হয়েছে 21 তারিখ, কিন্তু
তাই এই আসামির মানে বয়ান অনুযায়ী যে দায়ের শুধু না, এখানে লাকড়িও ইউজ হয়েছে, যে লাকড়িটা আজকে লাকড়িটা এটাও সিজিল লাকড়িটা। সংস্কারের অভাবে ধুঁকছে এমবিবি কলেজের একাধিক আবাসন। ভগ্ন প্রায় দশায় পরিণত এমবিবি কলেজের পেছনের দিকের কোয়ার্টারগুলো। গত 20 দিন ধরে এই কোয়ার্টারগুলোতে পানীয় জল পরিষেবা বন্ধ রয়েছে। পাশাপাশি গোটা কোয়ার্টার কমপ্লেক্স সংস্কারের অভাবে ধুঁকছে। এতে নাজেহাল হচ্ছেন সংশ্লিষ্ট বাসিন্দারা। শুনুন কি বলছেন এলাকাবাসী। দিন ধরে বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত, ঘরে ঘরে মানুষ মরণের কথা। তারপরে ফাইনালি লেট্রিনটা যে অবস্থা, আমরা থাকতে পারতেছি না, গন্ধ দুর্গন্ধ, সবাই অসুস্থ, বমি করতেছে, বমি করতেছে সবাই, কেউ ভাত খাইতে পারতেছে না। আর লেট্রিন কি আর চলছে সেটা কেউ অনুমত সমস্যা নাই। লেট্রিন যেভাবে আইতাছে এটা মনে দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি, আমরা কী অবস্থা গুয়ার মধ্যে থাকতাম না কিটা করতাম। আর গর্দর অবস্থা দেখতেছেন কী অবস্থা, এনি টাইম আমরা মৃত্যু হইতে পারে। সেদিন একবার বিল্ডিং ভাঙ্গে পড়ছে, একজনের মাথার মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না। পড়লে কি করলাম বললাম আমরা কোন আমরা সরকার তো আমরা কোয়ার্টারে থাকা লাগে না, তো থাকতে না পারলে আমরা কী করব? যাতে আমরা হাউস কাটতেছি, কিন্তু তাহলে আমরা অন্য জায়গায় কোয়ার্টার দিতে কোন দিয়ে আসে, তারা এটা ঠিক করতে কোন আপাতত আমরা এখন জলের লাইন আর ট্যাঙ্কির আর গুয়ের লাইনটা আর জলের লাইনটা এটা একসাথে হয়ে গেছে, কিন্তু তো আমরা কীভাবে খেতাম জলটা? আগরতলা রেল স্টেশন থেকে আটক 4 বাংলাদেশি নাগরিক। সীমান্ত এলাকায় করা নজরদারির পরও সীমান্ত দিয়ে নিভৃতেই চলছে অনুপ্রবেশের ঘটনা। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়। তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল। তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে। তো তাদের ওই পারপাস বলছে যে কাজকর্ম করার, এরকম বলছেন। তো যাই হোক, আমরা ইন্টারোগেশন এখনও চলছে, কি উদ্দেশ্য বা এর পিছনে কী কারণ। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট। তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে। আমরা জুডিশিয়াল কাস্টডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি। তাদের নাম কি? এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম, আরেকজন হলেন আকবর আলী, আরেকজন হলেন এমডি মইনুল ইসলাম, আর আরেকজন হলেন আকরাম হক। তাদেরকে কোন সহযোগিতা করেছে, এরকম কোন দালাল প্রক্রিয়া? সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি, আমরা ইন্টারোগেশন চলছে এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে। তো আমরা এগুলি খতিয়ে দেখছি, যদি তাদের এই অবৈধভাবে প্রবেশ করার পিছনে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। কসাইখানায় পরিণত হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। টাকা না দিলে রোগীদের ধরেন না স্বাস্থ্যকর্মীরা। ওয়ার্ডে ভর্তি রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে 200 থেকে 300 টাকা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের। নার্সরা কোনো রোগীকে সরাতে সাহায্য করেন না। এভাবেই এখন পরোক্ষভাবে বেসরকারীকরণ চলছে জিবিপি হাসপাতাল। অসহায় কয়েকজন রোগী হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। কিভাবে দুর্ব্যবহার হচ্ছে তা সাংবাদিকদের ডেকে বলা হয়। নরসিংগড়ের তুলসী দাস নামে এক গুরুতর অসুস্থ রোগীর পরিবারের লোকজন জানান, গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল, অথচ জিবিপি হাসপাতাল এখন গরিবদের জন্য নয়। গুরুতর অসুস্থ হওয়ায় বৃদ্ধা তুলসীকে জিবিপি হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরই টিকিট কাউন্টার থেকে এন্ড্রোস্কোপি করাতে বলা হয়। তখন কাউন্টার থেকে ওয়ার্ড পর্যন্ত নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী 300 টাকা চেয়েছেন। তার পরিষ্কার বক্তব্য, এই টাকা না দিলে নিজেদের রোগী নিয়ে যেতে হবে, 1 টাকাও কম হবে না। টাকা না দিলে ওয়ার্ডে পরিষেবা পাওয়া যাবে না। প্রকাশ্যেই অস্থায়ী কর্মীরা এই ধরনের হুমকি দেন। তারা আবার নিজেদের রাষ্ট্রবাদী বলেও পরিচয় দেন। জিবিপি হাসপাতাল নাকি এখন তাদের উপরেই দায়িত্ব রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে গেলেও কিছু হবে না বলে প্রকাশ্যে হুমকি দেন। অসহায় তুলসীর ছেলে সহ পরিবারের লোকজন বারবার বলে যান তাদের কাছে টাকা নেই, কিন্তু টাকা না দেওয়ায় কোনোভাবেই অসহায় অসুস্থ মহিলাকে পরিষেবা দেননি জিবিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ রবের পরিবারের। আমার মার মেডিসিনে ভর্তি আছিল, ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে, কইছে অর্থের মধ্যে দেখা যাও। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইছে থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করাই আছে আমাকে। কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে? কে আনছে? নার্সে। উনি কি কি কাজ করে? মনে রুগী টুগি আনে টানে হেল্পারই করে আনে। আপনার মারে কোন জায়গা থেকে কোন জায়গাতে আনছে?
টিকিট কাউন্টার থেকে যেন ছবি করে এই জায়গাটা আনছি। তো সেই জায়গার মধ্যে আইনের সাথে আপনাদের কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না, আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হ্যাঁ রুগী ধরলে টাকা লাগবে। এই 300 টাকা যে চাইছে আপনি কত টাকা দিছে? আমি 300 টাকাই দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা? আমি যতদিন মারে ড্রেসিংও পাল্টায় ড্রেসিংও করাইছি, আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছে। যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কিছু? আমি নাম জানি না স্যার। কোন ওয়ার্ডে ডিউটি করে? এটা মেডিসিনে ব্লক নাম্বার 2। তো এরকম প্রত্যেক দিন তারা অন্য রুগীর তো টাকা নেয়। তা আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা? আমি তো স্যার যেদিন থেকে আমি তারা কইছি যে আমি মারে নিয়ে ড্রেসিং করামো, তখন তারা আমার প্রশ্ন করলো যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। তারপরে তো আর বাধ্যতামূলক দিচ্ছি। এর আগেও কি টাকা দিচ্ছেন আপনি? মানে যতবার আয়েন এতবারই টাকা দাঁড়ি। কোন জায়গাতে আইছেন আপনি? আমি নরসিংগড় এয়ারপোর্ট। আপনার মার নাম কি? আমার নাম তুলসী দাস। কি সমস্যা নিয়ে আইছিলেন জীবিতে? আমার না পায়ে একটা গুড়ার মতো নইয়া ছেড়ে গেছে। কি মনে হয় সরকারি হাসপাতালে টাকা দিলে চিকিৎসা পাওয়া যায়? এইরকমই মনে হইতেছে। টাকার বিনিময়ে চিকিৎসা? টাকার বিনিময়ে চিকিৎসা। আমার মতো গরিব মানুষ চিকিৎসা করার মতোই আপনার কাছে কেউ নাই। মানে এই জায়গার মধ্যে আমি টাকা দিয়ে মারে থেকে আমার না চিকিৎসা করানো লাগে, বলে আমি সরকারি হসপিটালে চিকিৎসা করতে পারবো না। স্বাভাবিক আমার মারা চিকিৎসার অভাবে মরতেই হয়। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা গতকাল রাতে ধর্মনগর নিশানটিলা 132 কেবি বৈদ্যুতিক সাবস্টেশনে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে বহু কষ্টে নিয়ন্ত্রণে আনলো আগুন। ক্ষয়ক্ষতি ব্যাপক। সামনে